ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যারিথমেটিকের কিছু অঙ্ক। এর আগে আমরা অলরেডি এরকমভাবে কয়েকটি ক্লাস করে নিয়েছি। তোমরা যারা এই চ্যানেলে প্রথম আসছো, তো আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ওই ভিডিওগুলিকে অবশ্যই দেখে নেবে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। এখানে প্রথমে কি দেওয়া হয়েছে, আচ্ছা তোমাদেরকে বলে রাখি, এই যে আজকের প্রথম প্রশ্নটা, এই প্রথম প্রশ্নটা আগের বছরের, মানে আগের বছর বলতে 2016-17 যখন এই পরীক্ষা হয়েছিল, অর্থাৎ WBSSC গ্রুপ সি ডি এর পরীক্ষার কথা বলছি। তো WBSSC গ্রুপ সি ডি এর যে পরীক্ষা হয়েছিল সেখান থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। তো দেখো প্রশ্নটা কি বলা হয়েছে, এক ব্যক্তি এবং তার দুই যমজ ছেলের বর্তমান বয়সের গড় 30 বছর। ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত 5:2 হলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত? তো এর যে আগের ক্লাসটা, সেই ক্লাসে আমি তোমাদেরকে উল্লেখ করে বলেছিলাম যে অ্যারিথমেটিকের অঙ্কে ল্যাঙ্গুয়েজটা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এখানে সেটারই গুরুত্ব রয়েছে। এখানে সেটার কিভাবে গুরুত্ব রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যে যমজ ছেলে মানে কি জানি আমরা, যমজ ছেলে হোক বা মেয়ে হোক, যাদের জন্ম একসাথে হয় তাদের এই যমজ ছেলে বলা হয় বা যমজ মেয়ে বলা হয়। তো দুজনেরই জন্ম যখন একসাথে, তাহলে তাদের বয়সও কিন্তু একই রকম। ঠিক আছে, চলো তারপরে কি বলেছে, বর্তমান বয়সের গড় 30 বছর। তার মানে দুটো যমজ ছেলে আর ব্যক্তির বয়স হচ্ছে 30 বছর। ঠিক আছে, ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত, ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত দিয়েছে। এইখানে লক্ষ্য করো যে ওই ব্যক্তি আর এক ছেলের বয়সের অনুপাত 5:2 হলে ব্যক্তির বর্তমান বয়স কত। তাহলে এই যে ইনফরমেশনগুলো দেওয়া হলো যে ওই ব্যক্তি আর একটা ছেলের বয়সের অনুপাত 5:2, সেখান থেকে আমাদেরকে ব্যক্তিটার বয়সটা বার করতে হবে। তো আমরা কি করব, আমাদের যে টোটাল বয়স সেটা বার করব। এখানে দেওয়া হয়েছে গড় বয়স কয়জনের, ব্যক্তি এবং দুই যমজ ছেলের। তাহলে টোটাল বয়স কত, টোটাল বয়স হয়ে যাচ্ছে 30 ইন্টু 3। ঠিক আছে, তিনজনের যদি 30 করে গড় বয়স হয়, তাহলে টোটাল বয়স হয়ে যাবে 90 বছর। ঠিক আছে, ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত, এখানে দেখো ব্যক্তি আর ছেলের। ঠিক আছে, তাহলে ব্যক্তিটা ফাদার হবে, আর যে সন আছে, ঠিক আছে, তাদের অনুপাত হচ্ছে 5:2। তো সন তো একজন, এখানে এক ছেলে দিয়েছে, তাহলে যদি দুইজন হয় তাহলে অনুপাতটা কত গিয়ে দাঁড়াবে বলো তো, 5:4। তাই তাই তো বলতে পারবো আমরা, এক ছেলে যদি দুই অনুপাত হয়, তাহলে যে আলাদা ছেলেটা রয়েছে সেটারই তো দুই অনুপাতই হবে, কারণ বয়স তো তাদের একই রকম। যদি একই দিনে তাদের জন্ম হয় তাহলে বয়স তো একই রকম, তাহলে 5:4 আমাদের লিখতে কোনো অসুবিধা নেই। তো চলো তারপরে কি হয়েছে সেটা বলি আমরা। তাহলে 5 আর 4 অনুপাতে যদি আমরা যোগ করি, ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাই 9 অনুপাত। তাহলে 5 আর 4 এই যে দুটো অনুপাত যোগ করে দিলাম, আমরা 9 অনুপাত পেলাম। 9 অনুপাত হচ্ছে টোটাল। ঠিক আছে, একজন একজন বাবা আর দুইজন যমজ ছেলের টোটাল। তাহলে টোটাল এটা 5 আর 4 9 অনুপাত, আর টোটাল আবার বলেছে 90 বছর, তাহলে 90 বছর। এই 9 সমান সমান 9 অনুপাত সমান সমান হচ্ছে 90 বছর। তাহলে বলা হয়েছে যে ওই ব্যক্তিত্বের বর্তমান বয়স আমাদের বলতে হবে। তাহলে ব্যক্তিটার বর্তমান বয়স বলো তো, বর্তমান বয়স হচ্ছে 5, 5 অনুপাত, তাহলে 9 অনুপাত যদি 90 হয় তাহলে 5 অনুপাত কত হবে বলো তো, 5 অনুপাত হয়ে যাবে 50 বছর। তাহলে অপশন 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা আমি একটু ইজি রেখেছি। আর ইজি রেখেছি এই কারণে, কারণ অনেকেই বিগিনার রয়েছে, তাদেরকে মাথায় রেখে আর কি এটা অঙ্ক আমি ইজি রেখেছি। চলো দেখি এখানে কি বলা হয়েছে, রাহুল 1500 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন, আর 6 মাস পর বিনোদ 100 টাকা দিয়ে সেই ব্যবসায় যুক্ত করেন। যদি বছর শেষে রাহুল ও বিনোদের লাভের অনুপাত 5:3 হয় তবে 100 এর মান কত?
ল্যাঙ্গুয়েজের কোনো জটিলতা নেই, খুব সহজভাবে আমরা করতে পারবো। তাহলে আমরা এটা করি। এটা হচ্ছে পার্টনারশিপের অঙ্ক, আর পার্টনারশিপের অঙ্ক আমাদের কিভাবে করতে হয় সেটা আমি আগের ক্লাসেও বলেছি, এই ক্লাসেও বলে দিচ্ছি যে পার্টনারশিপের অঙ্কে আমরা পার্টনারগুলোকে একসাথে পাশাপাশি রাখবো। ঠিক আছে, তাহলে এখানে পার্টনারশিপ কে কে, এখানে পার্টনারশিপ হচ্ছে রাহুল আর বিনোদ, দুজনে ব্যবসা শুরু করেন। ঠিক আছে, তাহলে এবার সবার আগে আমাদের বসাতে হবে কি ইনভেস্টটা। ঠিক আছে, ইনভেস্টটা এখানে কি বলা হয়েছে, রাহুল 1500 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেন, তার মানে রাহুলের ইনভেস্ট হচ্ছে 1500 টাকা। রাহুলের ইনভেস্ট 1500 টাকা। এবার বিনোদের ইনভেস্ট 6 মাস পর বিনোদ 100 টাকা দিয়ে সেই ব্যবসায় যুক্ত করেন, তার মানে কি বিনোদের পুঁজি হচ্ছে 100 টাকা। ঠিক আছে, ইনভেস্ট হয়ে গেল। ইনভেস্টের পরে আমরা বসাবো টাইম। টাইম কত, রাহুল 1500 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, তার মানে রাহুলের এই যে 1500 টাকা সেটা শুরু থেকে শেষ পর্যন্ত খাটানো হয়েছে। তাহলে কতদিন খাটানো হয়েছে, 12 মাস খাটানো হয়েছে। ঠিক আছে, এবার বিনোদের টাকাটা, বিনোদ বলা হয়েছে 6 মাস পর বিনোদ 100 টাকা দিয়ে সেই ব্যবসায় যুক্ত করেন, তার মানে 12 মাসের মধ্যে 6 মাস যখন কেটে যায় তখন সে 100 টাকা দিয়ে ব্যবসায় যুক্ত হন, অর্থাৎ তার টাকা হচ্ছে কত, 6 মাস। তার টাকা 6 মাস খাটানো হয়েছে। তাহলে দুজনেরই ইনভেস্ট আর কতদিনের জন্য খাটানো হয়েছে সেটা পেয়ে গেছি। তাহলে তোমাদেরকে বলে রাখি যে আমাদের যে পুঁজিটা, আর পুঁজিটা যেমন হবে ঠিক তেমনই আমাদের লাভটা হবে। পুঁজি যদি বেশি হয়, ইনভেস্ট যদি বেশি হয় তাহলে আমরা বেশি টাকা লাভ পাবো, আর ইনভেস্ট যদি কম হয় তাহলে আমরা কম টাকা লাভ পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লাভটা পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে লাভটা পেয়ে যাব, আবার এখানে লাভের অনুপাতও দিয়ে রেখেছে 5:3। তাহলে এখান থেকেই আমাদের উত্তর চলে আসবে। তো চলো কাটাকাটি করে দেখি। তাহলে কাটাকাটি কীভাবে করবো আমরা, 6 × 2 = 12। তাহলে রাহুলের লাভ কত হবে, 3000, আর বিনোদের লাভ কত হবে, 100 টাকা। আবার বলেছে এটা হচ্ছে অনুপাত কত, 5:3। তাহলে এটাকে আমরা অনুপাতে সাজিয়ে নিলে কত পাবো, অনুপাতে সাজিয়ে নিলে পেয়ে যাবো আমরা 5/3। এটাকে যদি আমরা সমাধান করি, এটাকে এবার সমাধান করতে হবে। সমাধান কিভাবে করব আমরা, যারা বিগিনার তাদের জন্য বলেই, সমাধান কিভাবে করব আমরা, এটাকে সাজিয়ে নেব উপর নিচে। ঠিক আছে, অনুপাতটাকে সাজিয়ে নেব উপর নিচে, ঠিক এদিকেও বাঁ দিকেও যেমন ডান দিকেও তেমন 5/3। এবার এটাকে ক্রস মাল্টিপল করব, ক্রস মাল্টিপল করলে আমরা 5x, এদিকে 3000 ইন্টু 3, এদিকে গুণ আছে, এদিকে ভাগ করব। ভাগ আমরা ডাইরেক্টলি করতে পারি, না হলে এভাবে সাজিয়ে করতে পারি, 3000 ইন্টু 3/5, 5 6 30, এভাবে সাজিয়ে করতে পারি। 6×3 = 1800, এটা উত্তর হতে পারে। আবার আমরা এই স্টেপটা যারা বিগিনার হয়েছে তাদের জন্য বললাম, আর যারা একটু বুঝতে পারো অঙ্ক জটিলতা কম তাদেরকে বলবো যে তোমরা এই স্টেপটা করবে না, এখান থেকে ডাইরেক্ট করবে 5 6 30, তাহলে 600, 6×3 আবার ওই 1800। তাহলে অপশন এ সঠিক উত্তর। এরপর 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা। 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? তাহলে আমাদের 50 পয়সা মুদ্রার সংখ্যা কয়টি সেটা আমাদের বলতে হবে। আবার এক্সামিনার চালাকি করে কি দিয়েছে, চালাকি করে দিয়েছে যে মুদ্রার সংখ্যার অনুপাত, মুদ্রার সংখ্যার অনুপাত দিয়েছে, আর আমাদের কাছ থেকে জানতে চাইছে মুদ্রার সংখ্যা কয়টি। তাহলে অনুপাত থেকে যে আমরা বের করে নিতে পারবো এরকমটা আমাদের মনে হয়, কিন্তু আসলে সেরকম হবে না। এখানে এক্সামিনার চালাকি করেছে কোথায়, এবং এক্সামিনার চালাকি করেছে এই যে এইখানে, মোট টাকার পরিমাণ দিয়েছে, যে টাকার পরিমাণ দিয়েছে, টাকার সংখ্যা দেয় নাই। যে 144টা মুদ্রা আছে, মুদ্রার সংখ্যা দেয় নাই, টাকার পরিমাণ দিয়েছে।
তাহলে বুঝতে পারছো এরকম ভাবে আমাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়, ঠিক আছে, আর আমরা ভুল উত্তর করে চলে আসি। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এইসব বিষয় মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো চলো আমরা এবার অঙ্কটা করি। কিভাবে করব, এখানে আমাদের টাকার পরিমাণ দিয়েছে, টাকার পরিমাণ থেকে আমাদেরকে বার করতে হবে। তাহলে টাকার পরিমাণ যেহেতু 144 টাকা, সেখান থেকে বার করতে হবে। তাহলে আমাদের এই টাকাটায় 50 পয়সা কত টাকা আছে সেটা আমাদের বার করতে হবে। আর সেটার জন্য আমাদের কি লাগবে, আমাদের আবার টাকাগুলোর অনুপাত লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে মুদ্রার সংখ্যার অনুপাত, আমাদের লাগবে টাকার অনুপাত। তাহলে মুদ্রার সংখ্যা থেকে টাকার অনুপাত কিভাবে বার করব, দেখে নাও। মুদ্রার সংখ্যা থেকে আমরা টাকার অনুপাত কিভাবে বার করব। তাহলে মুদ্রার সংখ্যা 50 পয়সা, ঠিক আছে, তারপরে 25 পয়সা, তারপরে 10 পয়সা, এগুলোর অনুপাত দিয়েছে 5:8:3, ঠিক আছে। এগুলো হচ্ছে কিসের, মুদ্রার সংখ্যার অনুপাত, ঠিক আছে। এবার টাকার অনুপাত বার করব আমরা, ঠিক আছে। টাকার অনুপাত কিভাবে বার করব, 50 পয়সা, 50 পয়সা যদি 5টা হয় তাহলে সেটা কত টাকা হবে বলো তো, 250 পয়সা হবে, ঠিক আছে। এবার 25 পয়সা, 25 পয়সা যদি 8টা হয় তাহলে সেটা কত টাকা হবে বলো তো, 25 পয়সা যদি 8 টাকা 25 পয়সা যদি 8টা হয় তাহলে হবে সেটা 2 টাকা। 2 টাকা মানে হচ্ছে 200 পয়সা, ঠিক আছে। এবার 10 পয়সাগুলো, 10 পয়সাগুলো যদি 3টা হয় তাহলে কত পাবো আমরা বলো তো, 10 পয়সাগুলো যদি 3টা হয় তাহলে আমরা পাবো 30 পয়সা, ঠিক আছে। দেখো আমাদের দেওয়া ছিল কিসের, সংখ্যার অনুপাত, আমরা এখন টাকার অনুপাত পেয়ে গেলাম। এই টাকার অনুপাত থেকে আমরা এটা বার করতে পারি 144 টাকা কতগুলো 50 পয়সা থাকবে, অবশ্যই পারি। তাহলে আমরা সেটা করে নেব, ঠিক আছে। তাহলে আমরা করি এবার। আচ্ছা, এ দেখতে পাচ্ছি সবার শেষে শূন্য আছে, তাহলে আমরা এই অনুপাতটাকে আমরা ছোট করে নিতে পারি, আমরা ছোট করে নিব, তাতে সুবিধা হবে। শূন্যগুলোকে সবগুলোকে যদি আমরা কেটে দিই তাহলে পাই আমরা 25, 20 আর 3, ঠিক আছে। 25, 20 আর 3। আমাদের কি লাগবে, আমাদের লাগবে 50 পয়সা। 50 পয়সা মানে হচ্ছে এই যে 25টা। তাহলে আমরা যেটা বার করব সেটা রাখবো উপরে, ঠিক আছে। আর সবগুলো অনুপাতকে যোগ করে আমরা নিচে বসাবো। তাহলে 25 আর 20, 45, 45 আর 3, 48, 48, ঠিক আছে। আর কত টাকা, 144 টাকার মধ্যে, তাহলে 144 টাকার মধ্যে। চলো, তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে 12 এর স্কোয়ার হয় 144, তাহলে 12 12 144, 12 4 48, 4 3 12, ঠিক আছে। তাহলে 25 3 75 টাকা। 75 টাকা হচ্ছে কি, 75 টাকা হচ্ছে 50 পয়সাগুলো, ঠিক আছে। আচ্ছা বলো তো, 1 টাকা কয়টা 50 পয়সা হয়, 2 টাকা, 2টা হয়, 2টা 50 পয়সা মিলে 1 টাকা হয়। তাহলে 75 টাকা কতগুলো 50 পয়সা হবে, 75 ইন্টু 2, তাহলে হয়ে গেল কত, 150। তাহলে অপশন সি সঠিক উত্তর। 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা বলা হয়েছে নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এই যে বিভাজ্যের অঙ্কগুলো, এই বিভাজ্যের অঙ্কগুলোর যে একটা নিয়ম রয়েছে, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য হলে কি নিয়ম থাকবে, 4 দ্বারা বিভাজ্য হলে কোন নিয়ম থাকবে, এদের প্রত্যেকটা নিয়ম একটা ক্লাসে আলোচনা করা হয়েছে। ইউটিউবে এরকম ভিডিও তোমরা খুব কমই দেখতে পাবে, তো তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো, সেখানে তোমরা সবকিছু শিখে নিতে পারবে। তো দেখো, নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যখন 3 দ্বারা বলা হবে তখন আমরা কি করব, এরকম অঙ্ক প্রায় দেখা যায়। আর এখানে আমরা হয়তো ঘাবড়ে যাই যে এত বড় সংখ্যা আমরা এতগুলো অপশনের মধ্যে কিভাবে বার করব, ঠিক আছে।
এরপরে তোমাদের সেই অঙ্কগুলো আর কোনো অসুবিধা করবে না আজকের পর থেকে। দেখে নাও তাহলে কিভাবে করি আমরা 3 দ্বারা বিভাজ্য। সবার আগে দেখো অপশন এ, ঠিক আছে, অপশন এ আমরা চেক করব, অপশনগুলো থেকে আমরা চেক করব, ঠিক আছে। অপশন এ কিভাবে চেক করব, এখানে দেওয়া আছে 3 4 5 8 আর 9। তাহলে 3 আর 4 যোগ করলে কত হয় 7, 7 5 12, 12 আর 8 কত 20, 20 আর 9 29। তাহলে 29, এই 29কে কি 3 দিয়ে ভাগ করা যায়? যদি ভাগ করা যায় তাহলে সেটা উত্তর হবে, আর যদি না যায় তাহলে সেটা উত্তর হবে না। তাহলে 29কে 3 দ্বারা ভাগ করা যায় না, 3 দ্বারা যেহেতু ভাগ করা যায় না তাহলে অপশন এ হবে না। এবার সেরকম ভাবে আমরা অপশন বি কেও চেক করে নিব। অপশন বি কি দেওয়া আছে 6 2 9 1 8, 6 2 9 1 8। এটাকে আমরা যোগ করি, 6 আর 2 কত 8, 8 আর 9 যোগ করলে কত হয় 17, 17 আর 1 18, 18 আর 8 যোগ করলে কত হয় 18 আর 8 হচ্ছে 26। 26কে কি 3 দিয়ে ভাগ করা যায়? না, যায় না, তাহলে এটাও উত্তর হবে না। তাহলে অপশন সি কে চেক করে নিব আমরা। অপশন সি কি দেওয়া আছে? অপশন সি দেওয়া আছে 6 2 4 7 1, ঠিক আছে। চলো এটাকে আমরাও এভাবেই চেক করি, 6 আর 2 8, 8 আর 4 12, 12 আর 7 কত 12 আর 7 19, 19 আর 1 যোগ করলে 20। তাহলে 20কে আমরা 3 দিয়ে ভাগ করতে তো পারবো না, তাহলে এটা উত্তর হবে না। এবার অপশন ডি, অপশন ডি কি দেওয়া আছে 3 8 3 6 7, 3 8 3 6 7, 3 8 3 6 7। এবার এগুলোকে আমরা যোগ করি, 3 আর 8 11, 11 আর 3 14, 14 আর 6 20, 20 আর 7 27। তাহলে 27কে কি 3 দিয়ে ভাগ করা যায়? যায়, 3 নং 27। তাহলে অপশন ডি সঠিক উত্তর। এবার আমরা এভাবেই হিসাবগুলো করব। বোঝা গেছে? আমার মনে হয় এইরকম অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে এরপর আর তোমাদের কোনো অসুবিধা থাকবে না, ঠিক আছে। 5 নম্বর অঙ্কটা দেখো, 5 নম্বর অঙ্কটা একদম এক্সাম লেভেল অঙ্ক। এখানে বলা হয়েছে 3টি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, আর প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যা থেকে দ্বিগুণের থেকে 10 বেশি, এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণ থেকে 10 কম, আর দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, সব থেকে ছোট সংখ্যাটি কত? তাহলে ল্যাঙ্গুয়েজটা অনেকটা কঠিন ব্যবহার করা হয়েছে, আর এই কঠিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে যখন আমাদের ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে হবে, ল্যাঙ্গুয়েজটা বুঝিয়ে তারপরে আমাদের অঙ্কটা করতে হবে। ল্যাঙ্গুয়েজ বোঝা যদি না যায় তাহলে অঙ্কটা করে কোনো লাভ হবে না, ঠিক আছে। তো আমরা ল্যাঙ্গুয়েজটাকে বোঝার চেষ্টা করব, ল্যাঙ্গুয়েজটা কি বলেছে, ঠিক আছে। তাহলে 3টি সংখ্যার গড় দিয়েছে 80, ঠিক আছে, 3টা সংখ্যা আছে সেগুলোর গড় হচ্ছে 80। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে, প্রথম সংখ্যাটা কি হবে দ্বিতীয় সংখ্যা থেকে দ্বিগুণ হবে, আর কি হবে তার থেকে 10 বেশি হবে, ঠিক আছে। অর্থাৎ প্রথম সংখ্যাটার জন্য আমাদেরকে দ্বিতীয় সংখ্যাটাকে দ্বিগুণ করতে হবে, তারপর 10 যোগ করে দিতে হবে, ঠিক আছে। তার মানে প্রথম সংখ্যাটার জন্য আমাদেরকে দ্বিতীয় সংখ্যার দরকার। এবার বলেছে এবং দ্বিতীয় সংখ্যাটি, আর যে দ্বিতীয় সংখ্যাটা সেটা তৃতীয় সংখ্যার 3 গুণ, সেটা হবে তৃতীয় সংখ্যার 3 গুণ থেকে 10 কম। অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটা পেতে আমাদের তৃতীয় সংখ্যার প্রয়োজন পড়বে। এবার তৃতীয় সংখ্যাকে 3 গুণ করে দেব, সেখান থেকে 10 কম করলে আমরা দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাব, সেটাই তো। আর তৃতীয় সংখ্যা কিন্তু সম্পর্কে আমাদের কোনো কিছুই দেওয়া হয় নাই, আর এখানে জিজ্ঞেস করে নেওয়া হয়েছে সব থেকে ছোট সংখ্যাটি কত। তাহলে আমাদের তৃতীয় সংখ্যা সম্পর্কে কোনো কিছু দেওয়া নেই, আর তৃতীয় সংখ্যার আমাদের প্রয়োজন। তৃতীয় সংখ্যা না হলে আমরা দ্বিতীয় সংখ্যাটা বার করতে পারবো না, কারণ দ্বিতীয় সংখ্যাটা পেতে গেলে আমাদের তৃতীয় সংখ্যাকে 3 গুণ করতে হবে, আর দ্বিতীয় সংখ্যা যদি আমরা না পাই তাহলে আমরা কিন্তু প্রথম সংখ্যাটা পাবো না। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাকে দ্বিগুণ করতে হবে, সেখানে 10 যোগ করতে হবে, তাহলে আমাদের তৃতীয় সংখ্যাকে ধরে নিতে হবে। তাহলে আমরা এটা পেলাম প্রথম সংখ্যা, এটা পেলাম দ্বিতীয় সংখ্যা, এটা পেলাম তৃতীয় সংখ্যা, ঠিক আছে। চলো তৃতীয় সংখ্যাকে আমি ধরে নিলাম x, ঠিক আছে।
এক্স ধরার পর কি হবে, যেহেতু আমরা তৃতীয় সংখ্যাকে এক্স ধরে নিয়েছি তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাব। দ্বিতীয় সংখ্যাটা কি করে পাবো, এই যে কন্ডিশনটা এখানে দেওয়া হয়েছে এই কন্ডিশনটা দেখেই পেয়ে যাবো আমরা কি, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণ। এই দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার যে হয়েছে সেটার 3 গুণ হবে। তাহলে 3 গুণ যেহেতু হবে তাহলে এক্স এর 3 গুণ কত বলতো, 3x। তৃতীয় সংখ্যার 3 গুণ হয়ে গেল, থেকে 10 কম, থেকে 10 কম, তাহলে থেকে 10 কম মানে কি -10। চলো দ্বিতীয় সংখ্যাটা পেয়ে গেলাম আমরা। এবার দ্বিতীয় সংখ্যা যেহেতু পেয়ে গেছি তাহলে আমরা প্রথম সংখ্যাটাও পেয়ে যাব। প্রথম সংখ্যাটা কোত্থেকে পাবো, প্রথম সংখ্যাটার কন্ডিশনটা এখানে দেওয়া হয়েছে। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার, প্রথম সংখ্যাটা কি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি। তাহলে এটার দ্বিগুণ কত বলতো, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ কত হবে, 6x - 20। ঠিক আছে, থেকে 10 বেশি, এর থেকে আরো +10। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা। তা এগুলোর কি বলা হয়েছে, এগুলোর গড় বলা হয়েছে, তিনটি সংখ্যার গড় 80। তাহলে এই তিনটি সংখ্যার গড় যদি 80 হয় তাহলে যোগফল কত হবে বলতো, তাহলে যোগফল হয়ে যাবে 240। তাহলে এগুলোকে আমরা যোগ করে দিই আর যোগফলটা বসায় দিই, ইকুয়েশন করে নিই। তাহলে 240 হয়ে গেল যোগফল। আর এগুলোর যোগফল কত হবে বলতো, এখানে রয়েছে, কালিটা চেঞ্জ করে নিই আমি, এখানে রয়েছে 6x, এখানে রয়েছে 3x, এখানে রয়েছে x, সবগুলো x কে যোগ করি, 6x আর 3x 9x, 9x আর আরেকটা x হয়ে গেল 10x, 10x। ঠিক আছে, তো 10x আর এই সংখ্যাগুলোকে যোগ বিয়োগ করলে কি পাবো, +10 -10, তাহলে কেটে দিলাম আমরা +10 -10, তাহলে পেয়ে যাব আমরা -20। তাহলে 10x - 20। ঠিক আছে, 10x - 20। এবার 10x - 20 এটাকে যদি আমরা সলভ করি তাহলে পেয়ে যাব কত, x সমান এদিকে 20 আছে -20 আছে, তাহলে এদিকে গেলে কত হবে 260, এদিকে 10 গুণ আছে তাহলে এদিকে ডিভাইডেশন হয়ে যাবে, ডিভাইডেশন হয়ে যাবে কত, 0 0 কেটে যাবে, তাহলে x সমান কত, x সমান 26। তাহলে কি আমাদের উত্তর পাওয়া গেছে। সব থেকে ছোট সংখ্যা কোনটা, সব থেকে ছোট সংখ্যা এই তৃতীয় সংখ্যাটা, আর তৃতীয় সংখ্যা হচ্ছে x, আর x এর মান পেয়ে গেলাম আমরা 26। তাহলে উত্তর হবে অপশন ডি 26। 6 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কটা আমাদের সেই লেভেলেরই থাকবে। এখানে বলা হয়েছে 3 জনের বয়সের অনুপাত 7:5:4। প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। দ্বিতীয় ব্যক্তির বয়স কত। তাহলে 3 জনের বয়সের অনুপাত দিয়েছে 7:5:4। যেহেতু ল্যাঙ্গুয়েজটা একটু জটিল তাহলে এটা আমরা ভালোভাবে পড়ে তারপরে করব। তাহলে 3 জনের বয়সের অনুপাত 7:5:4, আর কন্ডিশন দিয়েছে প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। দ্বিতীয় ব্যক্তির বয়স কত। তাহলে 3 জনের বয়স আছে, প্রথম জন, দ্বিতীয় জন আর তৃতীয় জন। ঠিক আছে, এই 3 জন আছে, এই 3 জনের বয়স কত, বয়সের অনুপাত যেহেতু দিয়েছে তাহলে আমরা 7x 5x আর 4x নিতেই পারি। ঠিক আছে, আমরা নিয়ে নেব। এবার বলা হয়েছে কি কন্ডিশনটা, প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি। তাহলে প্রথম জন আর তৃতীয় জনের বয়সের সমষ্টি কত, প্রথম জন আর তৃতীয় জনের বয়সের সমষ্টি হচ্ছে 11x। ঠিক আছে, দ্বিতীয় জনের, এখান থেকে দেখো, দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ, দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ, দ্বিতীয় জনের বয়স কত 5x। তাহলে এর দ্বিতীয় ডাবল কত হবে, দ্বিগুণ কত হবে 5x, আর 5x হয়ে যাবে 10x। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 10x অপেক্ষা 5 বছর বেশি, এর অপেক্ষা 5 বছর বেশি। ঠিক আছে, তার মানে +5 হয়ে যাবে, 10x + 5। ঠিক আছে, তাহলে এটা আমরা ইকুয়েশন করে নিতে পারি, ইকুয়েশন করে নেব। 11x = 10x + 5। তাহলে
এদিকে আছে 11x, এদিকে আছে tan x, তাহলে 11x থেকে tan x বাদ দিলে তা x সমান সমান 5। তাহলে ক্যালকুলেশনে কোনো জটিলতা নেই, শুধু ল্যাঙ্গুয়েজটা বোঝার দরকার আছে। এবার x সমান সমান কত পেলাম আমরা? 5। এবার বলা হয়েছে দ্বিতীয় ব্যক্তির বয়স কত, তাহলে দ্বিতীয় ব্যক্তির বয়স কত? দ্বিতীয় ব্যক্তির বয়স হচ্ছে 5x, তাহলে 5x কে আমরা যদি গুণ করি তাহলে 5 5 25 বছর, তাহলে অপশন বি 25 বছর সঠিক উত্তর। তারপর 7 নম্বর অঙ্কটা দেখো, 7 নম্বর অঙ্কটা রয়েছে অনুপাতের অঙ্ক। এখানে বলা হয়েছে যদি a:b 4:3, b:c 3:5 এবং c:d 10:9 হয়, তবে a:b:c:d অনুপাত কত? তাহলে এগুলোর অনুপাত দেওয়া হয়েছে, সেখান থেকে আমাদের এইটার অনুপাত আমাদের বার করতে হবে। এরকম অঙ্ক আমরা আগের ক্লাসে করেছি, সেখানে আমরা শিখেছি কি শিখেছি যে যদি এরকম করে দেওয়া থাকে তাহলে আমরা পরপর সেগুলোকে সাজিয়ে দেব। ঠিক আছে, যতগুলো অনুপাত দেওয়া থাকবে আমরা এরকম করে পরপর সাজিয়ে নেব। ঠিক আছে, চলো এরপরে আমরা কি করব, এরপর আমরা এক এক করে যেমন ভাবে দেওয়া হয়েছে সেমন ভাবে আমরা সাজাবো। প্রথমে কি দেওয়া হয়েছে, যদি a:b 4:3, তাহলে a হচ্ছে 4 আর b হচ্ছে 3। তারপর b:c 3:5, তারপরে সাজিয়ে নেব, b হচ্ছে 3 আর c হচ্ছে 5। ঠিক আছে, এখানে কি দিয়েছে 7:d 10:9, তাহলে c:d 10:9, তাহলে c হচ্ছে 10 আর d হচ্ছে 9। এবার আমাদেরকে সমান করতে হবে। দেখতে পাচ্ছি আমরা b এর ঘরে সমান আছে, তাহলে এখানে তো অসুবিধা নেই। অসুবিধা কোথায়? অসুবিধা আমাদের এইখানে। ঠিক আছে, সি এর ঘরে, সি এর ঘরে উপরে দেওয়া আছে 5, নিচে দেওয়া আছে 10, তাহলে আমাদের সমান করতে হবে। সমান করতে গেলে আমাদের কি করতে হবে বলো তো? এখানে 5 রয়েছে, তাহলে এটাকে 10 বানাতে গেলে আমরা 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের গোটা অনুপাতটাকে গুণ করতে হবে। ঠিক আছে, গোটা অনুপাতটাকেই গুণ করতে হবে। গোটা অনুপাত মানে কি? এই যে এখান থেকে এটা দেওয়া হয়েছে, এইটুকু আমাদেরকে গুণ করতে হবে। তাহলে আমরা যদি 3কে 2 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাব আমরা কত? এখানে 6 হয়ে যাবে, এখানে আমাদের 6 হয়ে যাবে, আর এখানে 5 দুনি 10, তাহলে আমরা এখানে 10 বসাই দেব। ঠিক আছে, চলো এবার যখন আমরা এটাকে 10 করে নিলাম তখন দেখা গেল যে আবার b এর যে অনুপাতটা সেটা আবার আলাদা হয়ে গেল, তাহলে সেটাকে আমাদের সমান করতে হবে। সমান করতে গেলে আমাদের কি দেখা যাচ্ছে যে আমাদের এটাকে 2 দিয়ে গুণ করলে তারপরে সমান হবে, অর্থাৎ আমরা এটাকেও আবার 2 দিয়ে গুণ করে নেব। তাহলে গোটা অনুপাতটাকে গুণ করতে হবে, তাহলে কত হবে বলো তো? 4 দুনি 8 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 3 দুগুনি 6। ঠিক আছে, এটা হয়ে যাবে 6। ঠিক আছে, তারপরে কি? তারপরে যে ফাঁকাগুলো থেকে এলো, এই ফাঁকাগুলোতে আমরা কি বসাই দেব? যে পাশের যে সংখ্যাগুলো আছে সেগুলো বসাই দেব, কিন্তু আমাদের অতগুলো কিছু দরকার নেই। আমাদের এখানে বলা হয়েছে কি যে a:b:c:d অনুপাত কত, তাহলে আমরা এর পেয়েছি কত? 8। ঠিক আছে, বি পেয়েছি 6, সি পেয়েছি 10 আর ডি পেয়েছি 9, তাহলে আমরা এটাই হয়ে গেল সঠিক উত্তর। তাহলে অপশন বি নয়, অপশন সি 8:6 10:9, তাহলে অপশন সি সঠিক উত্তর। এরপর 8 নম্বর অঙ্কটা দেখো, 8 নম্বর অঙ্কটা অনেকটা সহজ রয়েছে। বলা হয়েছে কোন সংখ্যার 2/3 অংশের মান 36 হলে সংখ্যাটির 25% মান কত? একবারে সহজ। তাহলে কোন সংখ্যা দেওয়া হয়েছে, তাহলে আমরা সংখ্যাটাকে x ধরে নিই। এর 2/3 অংশের মান কত? এর 2/3 অংশের মান হচ্ছে 36। ঠিক আছে, যদি এটা আমরা সমাধান করি তাহলে কত পাবো? x এর মান। যদি এরকম অবস্থায় থাকে তাহলে আমরা কি করতে পারি? 2x = 36 × 3। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 18 36। ঠিক আছে, তাহলে x সমান সমান কত? 18 3 54। ঠিক আছে, তাহলে x এর মান কত হয়ে গেল? সংখ্যাটা হয়ে গেল 54, সংখ্যাটাকে আমরা x ধরেছি। এরপর বলা হয়েছে সংখ্যাটির 25%। 25% মানে কত জানি আমরা? 25% মানে জানি আমরা 1/4।
ঠিক আছে। আর যদি আমরা এটাকে করি তাহলে আমরা পেয়ে যাব কত, 4 একে 4 নামবে 1, 14 হয়ে যাবে, 4 3 12 নামবে 2, 20 দশমিক নিব, তাহলে এই 20 যদি হয় 4 5 20, তাহলে 13.5। ঠিক আছে, এখানে অপশন বি সঠিক উত্তর, 13.5। তারপরে 9 নম্বরের অঙ্কটা দেখো। 9 নম্বরের অঙ্কটা অনেকটা সহজ রয়েছে। এখানে বলা হয়েছে কি 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে, ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 50% হবে। তাহলে ল্যাঙ্গুয়েজের কোনো জটিলতা নেই, আমাদের বলা হয়েছে 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে, সেখানে আরো কত গ্রাম মেশালে সেটা 50% হবে, সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে 300 গ্রামের যে দ্রবণ সেখানে চিনি কতটা আছে আমরা সেটা আগে বার করে নিই। ঠিক আছে, 300 গ্রামের চিনিতে দ্রবণে আছে কত, 40%, আর বাকি রয়েছে 60%। ঠিক আছে, বাকি যা কিছু আছে সেটা 60% রয়েছে। তো আমাদের এই চিনিটা কতটা আছে সেটা বার করতে হবে। চিনি কতটা হবে বলো তো, 300 গ্রামের যে দ্রবণ সেখানে যদি 40% চিনি হয় তাহলে আমরা পেয়ে যাব কত বলো তো, 40% মানে কি, আমরা সরাসরি করতে পারতাম, আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। 40 থেকে 120, 40 থেকে 120, তাহলে 120 গ্রাম চিনি আছে। এখানে আরো কতটা চিনি মেশাবো, আর কতটা চিনি মেশাবো যে সেটা অর্ধেক হবে, মানে 50% হবে। ঠিক আছে, তো আমাদেরকে এটাই বলতে হবে। তাহলে তোমাদেরকে অনেকে মনে হবে, অনেকেরই মনে হবে বা তাড়াহুড়োতে মনে হতেই পারে এরকম, যে 120 গ্রাম চিনি আছে তো, 120 গ্রাম চিনি আছে তো, সেখানে যদি আরো 30 গ্রাম মেশাই তাহলে সেটা হবে 150, আর এখানে হচ্ছে টোটাল 300, তাহলে 300 অর্ধেক তো 150 হয়, তাহলে আমরা 30 গ্রাম মেশাতে হবে। তাহলে আমাদের এখানে অপশনও দেওয়া নাই, আর যদি অপশন দেওয়া থাকতো তাহলে হয়তো তোমরা ভুল করে আসতে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কি হবে, আমরা যদি 30 গ্রাম এখানে চিনি মেশাই তাহলে কি এটা কি 300 গ্রামই থাকবে, এটা পরিবর্তিত হবে, তাহলে এখান থেকে সরাসরি করে আমরা উত্তর পাবো না। ঠিক আছে, এই ভুলগুলো তোমরা করবে না। ঠিক আছে, এই ভুলগুলো অনেকেই করে থাকে, এই ভুলগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে। শুধু শিখলে হবে না, আমরা কোথায় ভুল করি সেটা মাথায় মানে আর কি রাখবো, যাতে ওই ভুলগুলো আমাদের না হয়। ঠিক আছে, তো চলো আমরা সেটা করি। আমরা মনে করি যে আমাদের মেশাতে হবে কত, মেশাতে হবে এক্স, তাহলে আগে ছিল 120 গ্রাম, তারপর মেশাই দিলাম এক্স গ্রাম। এবার এক্স গ্রাম মেশানোর পর পরিবর্তনটা কি হবে বলো তো, পরিবর্তনটা হবে কি, যে আসলে যেটা ছিল দ্রবণ, সেখানেও কিন্তু যুক্ত হবে এই 1 গ্রাম, আর চিনিটা যে ছিল 40% সেটা হয়ে যাবে 50%। 50% মানে জানি আমরা কি, 1/2। ঠিক আছে, এটাকে সমাধান করলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে কি হবে বলতো, যদি ক্রস মাল্টিপল করি আমরা পাওয়া যাবো 240 প্লাস 2x। ঠিক আছে, আর এদিকে কত পাবো আমরা, 300 প্লাস এক্স। ঠিক আছে, এবার এটাকে আমরা সমাধান করি। তাহলে এদিকে আছে, বাঁ দিকে আছে 2x, এদিকে আছে x প্লাস আছে, তাহলে এটা যদি এদিকে যায় বাঁ দিকে যায় তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে। মাইনাস মানে কি, টু 2x থেকে যদি আমরা x মাইনাস করি, 2x থেকে যদি আমরা x মাইনাস করি তাহলে পেয়ে যাব x। ঠিক আছে, আর এদিকে কি আছে, 300 আছে, 300 থেকে যদি আমরা 240 মাইনাস করি আমরা পেয়ে যাব কত, 60। তাহলে x সমান সমান কত, 60 গ্রাম। তাহলে অপশন সি সঠিক উত্তর। তারপর 10 নম্বর অঙ্কটা দেখো। 10 নম্বর অঙ্কটা আজকের আমাদের যে ক্লাস সেই ক্লাসের লাস্ট অঙ্ক, এখান থেকে আমরা আজকের ক্লাসটা শেষ করব। তো বলা হয়েছে এ বি ও সি এর বয়সের অনুপাত 5:8:9, যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয় তবে বি এর বয়স কত। খুব সহজ সরল ভাষায় ব্যবহার করা হয়েছে, তার মানে অঙ্কটা আমাদের খুব সহজভাবেই হয়ে যাবে। এরকম অঙ্ক আমরা একটু আগে করলাম, কিন্তু সেটা একটু জটিল ভাষা ব্যবহার করা হয়েছিল, কিন্তু এটাতে খুব সহজ ভাষা ব্যবহার করা হয়েছে। চলো আমরা করি। দেওয়া হয়েছে এ বি আর সি এর বয়সের অনুপাত 5, 8 আর 9।
ঠিক আছে। আর বলেছি কি, বলেছে যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয়, তাহলে এ আর বি এর বয়সের সমষ্টি কত? 5 আর 9। এই অনুপাতগুলোকে যোগ করলে আমরা কত পাই? 14। ঠিক আছে। আর বাস্তবে কত? 56। তাহলে এই 14 অনুপাত কত হবে? 56 বছর। ঠিক আছে। তাহলে এক অনুপাত কত হয়? এক অনুপাত হয় 4 বছর। ঠিক আছে। আমাদের জিজ্ঞাসা করা হয়েছে বি এর বয়স কত। তাহলে বি এর বয়স হচ্ছে 8 অনুপাত। তাহলে এক অনুপাত যদি 4 হয়, তাহলে 8 অনুপাত কত? 8 অনুপাত হয়ে যাবে 32 বছর। তাহলে দেখলে এইভাবে আমরা খুব সহজে এই অঙ্কটা করে নিতে পারলাম। তো কিছু সহজ অঙ্ক, কিছু কঠিন অঙ্ক আমাদের এভাবেই সিরিজটা চলতে থাকবে। এরকমভাবে আরও আমাদের ক্লাস হতে থাকবে। তোমরা যারা এই চ্যানেলে নতুন আসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের কাছে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে, তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা মনে করো, তাহলে আমাকে কমেন্ট করতে পারো। ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকু। সুস্থ থেকো, ভালো থেকো।